দেখবেন যে অধিকাংশ শিক্ষিত বেকার যুবক, চাকরি নেই, কাজ নেই, কোনো কিছু নেই, করবেটা কি? তখনই তারা একটা ছোট্ট দোকান দিয়ে বসে, অনেকের পুঁজি নেই, অন্য থেকে সেটা সংগ্রহ করে তারপর সেই পুঁজিটা নিয়ে বসে। সুপ্রিম কোর্টে এই সম্পর্কে অনেক মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে, হকার উচ্ছেদ করতে গেলে আগে একটা বিকল্প ব্যবস্থা করে বুঝিয়ে তাকে উচ্ছেদ করতে হবে। কথায় কথায় ড্রোজার চালানো যাবে না। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার মধ্যে বীরত্ব নেই, এটা হলো কাপুরুষতা পরিচয়। এখানে 2014 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে ভারত সরকার ভেন্ডারদের জন্য একটা আইন পাশ করেছে। 2016 সালে ত্রিপুরা সরকার, মানে বামপন্থী সরকার, আমাদের রাজ্যে বিজ্ঞপ্তি জারি করে এটা কার্যকরী করেছি। এই আইনে কি বলা আছে? যারা হকার তাদেরকে একটা নির্দিষ্ট জোনে রাখতে হবে। সেই জোনটা নির্ধারিত করবে কে? হকারদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। যেই এলাকা জোনটা হবে সেই জোনের প্রতিনিধি, আর আগরতলা পুর নিগমের প্রতিনিধি সম্মিলিতভাবে একটা কমিটি হবে। এটা বিজ্ঞপ্তি জারি করবে পুর নিগম। সেই কমিটি বসে জোনটাকে প্রথম ডিক্লেয়ার করে তাদেরকে বসার জায়গা করে দেবেন। এটা হলো পদ্ধতি। 2016 পর আমরা এই কাজ শুরু করেছিলাম। 2018 থেকে প্রায় 8 বছর হয়ে গেছে। আপনারা কি জোন ডিক্লেয়ার করেছেন? আমি পুর নিগমের উদ্দেশ্যে প্রশ্ন, কোনো পত্রিকায় তো দেখিনি ভেন্ডারদের জন্য কোন কোন জোনগুলি ডিক্লেয়ার করেছেন। 1, 2 হলো আইন অনুযায়ী তাদেরকে উচ্ছেদ করতে গেলে বুঝিয়ে করুন। বামফ্রন্টের জমানায় কথায় কথায় বামফ্রন্টের তুলনা আপনারা টানেন, আমি টানতে চাই না, কিন্তু গত কয়দিন আমি দেখেছি আপনারা কথায় কথায় বামফ্রন্টের সঙ্গে তুলনা টানছেন। স্মরণ করিয়ে দিতে চাই, এই শহরে হকারদের পুনর্বাসনের জন্য চন্দ্রপুর থেকে যদি শুরু করি, ওখানে রাস্তা থেকে তুলে মার্কেট তৈরি করে সব কয়জন পুনর্বাসন পেয়েছে। বেকারদেরকে আমরা ব্যবস্থা করেছি। আপনি আসুন এবং মরচুমনে মার্কেট করে তাদেরকে মার্কেটে ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে রাস্তার উপর থেকে। দ্বিতীয় যান আপনি শ্যামলী বাজার, জিবি এলাকায় যারা ছিলেন তাদেরকে তুলে আমরা শ্যামলী বাজার মার্কেটে ঢুকিয়ে দিয়েছি। বেকার যুবকদেরকে সেখানে সুবিধা করে দেওয়া হয়েছে। চতুর্থ দুর্গা চমড়ি বাজার, এখানেও আমরা মার্কেট করে তাদেরকে ঢুকিয়ে দিয়েছি। পঞ্চম যেটা হলো গিয়ে, এটার পর এই যে যেখানে দাঁড়িয়ে কথা বলছি সিটি মার্কেট, এই এখানে এটা করা হবে। কোয়ার্টার ছিল, সরকারি কোয়ার্টার, আমরা এগুলো এখান থেকে স্থানান্তর করে জায়গাটা বের করে প্রশস্ত করে সিটি সেন্টার এবং পুর নিগমের যেই অফিসে বসে আপনারা কাজ করছেন এটা তৈরি করা হয়েছে। এই সিটি সেন্টারের সামনে 58টি পরিবার ছিল যারা হকারি করতেন, তাদেরকে সব কয়জনকে ঘর দেওয়া হয়েছে। আরো যা বাকি ছিল অন্যত্র যারা ছিলেন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বটতলাতে যারা উচ্ছেদ হয়েছেন, রাস্তা পরিষ্কার এবং দ্বিতীয় ব্রিজটা করার সময় একটা ব্রিজ ছিল, ব্রিজটা নরম হয়ে গেছে। এই দ্বিতীয় ব্রিজটা করার সময় তাদেরকে নিয়ে আমরা বটদলি একটা মার্কেট করে সেখানে ঢুকিয়ে দিয়েছি, আমরা ব্যবস্থা করা হয়েছে। এমবিটিতেও এই ধরনের একটা মার্কেট নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। মহারাজগঞ্জ মোটর স্ট্যান্ড সহ যারা উচ্ছেদ হয়েছেন তাদেরকে নিয়ে মহারাজগঞ্জ মার্কেটে সব কয়জন ঘর পেয়েছেন। এরপরে এই যে হরিগঙ্গা বসাক রোডে যারা ছিলেন, জুটের আমলে যাদেরকে পিটিয়েছেন, বাম ফ্রন্ট এসে তাদেরকে সূর্য ঘরের সূর্য চৌমুড়ি দিয়ে একটু ভিতরে যান, বাদিকে একটা জায়গা ভরাট করে তাদেরকে হকার মার্কেট করে দেওয়া হয়েছে। বামফ্রন্ট কোথায় আর আপনারা কোথায়?
অনেকগুলো মার্কেট হয়েছে, লিচু বাগান, বিপণী বিতান, ওইখানে যারা করতেন, এখানে একটা ছিল, এখানে যেখানে পার্ক করেছেন প্রচুর ব্যবসায়ী ছিল, তাদেরকে নিয়ে মুকুট বিপণী বিতান তৈরি করে আধুনিক মার্কেট তৈরি করে তারা দাবি করলেন যে শুধু এখানে দিলে হবে না, মাছ মাংসেরটা চাই। রাজ্য সরকার টাকা দিয়ে মাছ মাংসের জন্য করে দিয়ে এই যে মুকুট বিপণী বিতান লিচু বাগানে যেটা তৈরি হয়েছে, এটা কি এমনিতে হয়েছে? পরিকল্পিত উদ্যোগ, মানবতা, চট করে এবং সব ক্ষেত্রে কথাবার্তা বলে, আলোচনা করে, হকারদের দফায় দফায় মিটিং করে, সমস্ত সংগঠনগুলোর সঙ্গে কথা বলে আমরা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। আপনারা যেই উচ্ছেদ করছেন নিয়ম অনুযায়ী তাদের সঙ্গে কোনো কথা বলেছেন? স্বীকৃত ট্রেড ইউনিয়নগুলোকে ডেকে বলেছেন যে আমরা এই করতে চাই, তাদের জন্য এই ভাবতে চাই? করেছেন? আগরতলা শহরে এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে দায়িত্ব আপনাদের। রাস্তা তো পরিষ্কার করা হয়েছে, প্রশস্ত করা হয়েছে, দিব্যি বলে দিচ্ছেন বামফ্রন্টের সময় নাকি কভার ড্রেন টেন ইত্যাদি ছিল না। কি করে বলছে আমি তো বুঝতে পারি না। এই আমি যেখানে দাঁড়িয়ে বক্তৃতা করছি, পুর নিগম থেকে মেয়র যেখানে প্রতিদিন বেরিয়ে আসেন, এখানেও তো একটা কাটা খাল ছিল, যে খালটা এসছে একেবারে সেই মহারাজ বাজার থেকে ঘুরে এসে এটা কালাপানিয়া গিয়ে বাংলাদেশে ঢুকেছে। এটা উপর তো কভার ড্রেন হয়েছে, পরিকল্পিত। দেখবেন যে রাস্তার সঙ্গে সাযুজ্য রেখে কভার ড্রেন, তাহলে রাস্তাটা প্রশস্ত হলো, রাস্তার পাশে দোকানিদের অসুবিধা হলো না। দুই, ওই রাম ঠাকুর সঙ্গের এখান থেকে মোটর স্ট্যান্ড হয়ে আখাউড়ার খাল যেটা বাংলাদেশে গিয়েছে, এটার উপরেও কভার ড্রেন করা হয়েছে। তার উপরে যারা ছিল তাদের বিকল্প ব্যবস্থা করা হয়েছে এই দুটো ড্রেন নির্মাণ করতে গিয়ে। এটা করার পরও দেখবেন যে মেইন রোডের সঙ্গে সমতলে কভার ড্রেন করা হয়েছে। এতে পথচারীদের কোনো অসুবিধা হয়নি, দোকানিদেরও কোনো অসুবিধা হয়নি, এটা মেনেই করা হয়েছে। বলছেন তো কভার ড্রেন হয়নি, বিদুরকর্তা চমুনি থেকে কর্নেল চমুনি, এটাও ছিল একটা বড় খালের মতো, এটার উপরে কভার ড্রেন হয়েছে রাস্তার সঙ্গে সাযুজ্য রেখে। বলছেন কভার ড্রেন হয়নি। আমার যা স্মরণে পড়ছে, আস্তাবল মাঠ থেকে হারদন সংঘ হয়ে যেটা বাঁধের কাছে নিয়ে লাগানো হয়েছে, কেন এখানে আর গত 8 বছরে পাম্পটা বসলো না? পাম্পিং করে জলটা কাটাখালে ফেলার কথা, কভার ড্রেন তো তখন করে দেওয়া হয়েছে। জানি না আজও সে পাম্প সেখানে বসেছে কিনা, পাম্প তো বসানো হয়নি যতটুকু জানি, যে উদ্দেশ্যে করা হয়েছে। শুধু তাই, কর্নেল চমুনির থেকে বিজয় কুমার চমুনি হয়ে রামনগরের দিকে যে ড্রেনটা, এটার কাজও শুরু হয়েছিল। মানুষকে বুঝিয়ে কোথাও তো বল প্রয়োগ করতে হয়নি, কথাবার্তা বলে এগুলো করা হয়েছে। কাটাখালের উপর যারা ছিল তাদেরকেও তুলে দেওয়া হয়েছে, এমনকি যারা উঠেছেন তাদের অনেকের আবাসন দেওয়া হয়েছে। এই জিবি থেকে তুলে নিয়ে, জিবিটা দখল হয়ে গিয়েছিল, জায়গা টাকা হাসপাতাল বানাতে হবে, তাদেরকে নিয়ে আমরা সেখানে 256 পরিবারকে সেখানে আমরা ঘর দিয়ে দিয়েছি, ফ্ল্যাট পেয়েছে, 1 পয়সাও দিতে হয়নি। রাধানগর সেকেন্ড ব্রিজ, একটা ব্রিজ ছিল, যানজট তৈরি হয়, দ্বিতীয় ব্রিজ নির্মাণ করতে গিয়ে তাদেরকে তুলে নিয়ে আমরা রাধানগরে আবাসন করে এখানে 198 পরিবারকে আমরা ফ্ল্যাট দিয়েছি। শ্মশানে যাবে, গাড়ি ঢুকতে পারে না, বটতলা থেকে তাদেরকে সরিয়ে ওই জয়নগরে গিয়ে দেখবেন 198 জনকে ফ্ল্যাট করে পুনর্বাসন দেওয়া হয়েছে। লাঠি দিয়ে পিটাতে হয়নি, ড্রজার নামাতে হয়নি, ভেঙে গুড়িয়ে দিতে হয়নি, মানুষের জিনিসপত্র নস্যাৎ করতে হয়নি, বুঝিয়ে এগুলো আমরা করেছি। দুটো এক। কথায় কথায় বলছেন যে বামফ্রন্ট সরকার সব এই হয়েছে সেই হয়েছে। ফ্লাইওভার নিয়ে অনেক হয়েছে, অনেক করেছেন আপনারা, ফ্লাইওভার নিয়ে অনেক কথাবার্তা শুনেছি আমরা, এই সেই অনেক কিছু। এই ফ্লাইওভার করতে গিয়েও যারা পড়েছে
যারা আমাদের কাছে চেয়েছে তাদের বিকল্প ব্যবস্থা করে দিয়েছি। যদিও ফ্লাইওভারের জায়গা 1960-এর দশকে এটা গভর্নমেন্টের অ্যাকোয়ার করা জায়গা, সেই জায়গার টাকাও নিয়েছে, কিন্তু তাদের সঙ্গে 25 থেকে 26 বার মিটিংয়ে পরও রাজি হয় না। সরকারে অ্যাকোয়ার করা জায়গা রাজি হয় না। সবাই সহযোগিতা করেছে, মুষ্টিমেয় কয়েকটা পরিবার সহযোগিতা করেনি। আমরা তাদের সঙ্গে দফায় দফায় বসেছি, আমরা মাইকিং করেছি 7 দিন যাবৎ, তারপরে আমরা ব্যবস্থা নিয়েছি। এটার বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিল, উচ্চ আদালত বলে দিয়েছে। আরে বলছেন কি করে আপনারা কোর্টে আসেন? হাইকোর্ট বলে দিয়েছে 60-এর দশকে টাকা নিয়েছেন, জায়গা অ্যাকোয়ার করা হয়েছে, এই জায়গাতে ঘর করে বসে আছেন, এটা কি করে হয়? হাইকোর্ট নাকচ করে দিয়েছে। এই মিউনিসিপ্যালিটি অফিসারের বিরুদ্ধে মামলা হয়েছে। কোথায় বেআইনি কাজ হয়েছে এগুলো? সেই এই যে ফ্লাইওভারটা তো চালু হয়েছে, এখনো তো চলছে। এটা যদি না থাকতো আজকে শহরের অবস্থাটা কি দাঁড়াতো? কথায় কথায় বলছেন ইমারত তৈরি, আগরতলা নাকি কিচ্ছু হয়নি, এখন নাকি সব হয়ে গেছে। এই যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আইজিএম হসপিটালের পুরনো ঘরটা আমরা রেখে দিয়েছিলাম, ঐতিহ্য থাকুক। এই যে হয়েছে বিল্ডিং গুলো, কে করেছে এগুলো? জিবি হাসপাতাল পুরনো বিল্ডিংও রেখে দেওয়া হয়েছে, বাকি যা হয়েছে মানুষ দেখেছে। হাঁপানিয়াতে হয়েছে, শহরটাকে এক্সটেন্ড করে কোথায় নেওয়া হয়েছে? আজকে যেটা ক্যাপিটাল কমপ্লেক্স, মন্ত্রী অফিস, বিধানসভা ভবন, স্টেট গেস্ট হাউস, ওই জিঞ্জার হোটেল, আর ওইদিকে হাইকোর্ট বিল্ডিং, আইএলএস হসপিটাল, নতুন শহর গড়ে উঠেছে উত্তর জোন। দক্ষিণ দিকে যান, সেখানেও ওই টিএমসি, ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে ওএনজিসি থেকে শুরু করে অনেক কিছু গড়ে উঠেছে। শহরটা বিরাট হয়েছে, বড় করা হয়েছে। এটার ভিত্তিতেই যে স্মার্ট সিটির কথা আপনারা বলছেন, স্মার্ট সিটিতে কোথাও লেখা নেই স্মার্ট সিটিতে পরিষ্কার। এটা বামফ্রন্টের সময় তৈরি করা প্রকল্প আমরা পাঠিয়েছি। সেখানে ছিল ফুটপাথগুলো নির্দিষ্ট করতে হবে যাতে পথচারীরা হাঁটতে পারে, তার জন্য এটা নির্দিষ্ট করা ছিল। এবং সেই ফুটপাথগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তার জন্য যা পদক্ষেপ টাকা দেওয়া হবে। এই ছিল স্মার্ট সিটির একটা কম্পোনেন্ট। তাহলে এই যে ফুটপাথগুলো হলো, এই ফুটপাথগুলো কি হচ্ছে? সেখানে দেখবেন কম হকারই বসছে, হকার গিয়ে ফুটপাথটার পরে যে জায়গাটা সেখানে গিয়ে বসেছে। তো বসার জন্য কে বলেছে, কে তাদেরকে বসিয়েছে? নিশ্চয়ই আপনাদের কোনো লোক। তাহলে নিয়ম হলো, যদি সে সেই দিন বসে থাকে তাকে ডাকুন, সঙ্গে সঙ্গে ডাকুন। আপনি বাধা দিলেন না, কোনো বিভূতি জানালেন না, সেই লোকটা মাসের পর মাস ব্যবসা করছে এবং সে তো কারো না কারোর সঙ্গে পরামর্শ এটা করে এটা করছে, তাহলে আপনি তো বসানোর ব্যবস্থা করে দিলেন। নিয়ম হলো, ইলিগেলি যদি কেউ বসে, আপনাদের টাস্ক ফোর্স আছে, এই যেখানে গাড়িটা, এটা তো টাস্ক ফোর্সের গাড়ি, টাস্ক ফোর্সের লোকও আছে। পরের দিন তো তাকে গিয়ে বলতে পারেন যে আপনি কেন রাস্তাটা দখল করে বসেছেন, এবং তার জন্য ব্যবস্থা করতে পারেন। তা না করে সেখানে গিয়ে কয়েক মাস ধরে ব্যবসা করছে, তার একটা অধিকার জন্মায়, তার জীবিকা এটার উপরে নির্ভর করে, সে পুঁজির লগ্নি করেছে, তার জন্য একটা বাক্স টাক্স ইত্যাদি ক্রয় করেছে। আপনি হঠাৎ করে গিয়ে একটা পেপারে বিজ্ঞপ্তি দিলেন, 2-1 দিন মাইকিং করে গিয়ে বাস এবার ড্রজার চালিয়ে দাও, ভেঙে দাও। গত 3 দিন যাবৎ আগরতলা যা করেছেন বা করছেন, মানুষ তো দেখছে এগুলো, কি ব্যাপার? ঠিক আছে, গেলেন টাস্ক ফোর্স কি বলা হয়েছে যে গিয়ে সব তছনছ করে দাও? আমি দেখলাম দোকানের মালিক বলেছে আমার ভুল হয়েছে, আমি জিনিসটা ঘরে ঢুকাতে চাই না, ধাক্কা টাক্কা দিয়ে তুলে নিচ্ছে। কালকে পেপারে দেখলাম একটা বিয়ে বাড়ির সামনে, এটা আমি একটা টিভিতেও দেখেছি, বিয়ে বাড়ির সামনে ফুলের টব। ঠিক আছে, বাড়ির মালিককে বলুন তুমি টবগুলো বাড়িতে নিয়ে যাও, নতুবা আমরা তুলে নিয়ে যাব। বাড়ির মালিক কিন্তু তুলে নিয়ে যেতে চেয়েছে, একটা সেকেন্ড সময় দিলেন না, টবগুলো ভেঙে ভেঙে
গাড়িতে তুলে নিলেন। এটা অমানবিকতা না? এটা মূল্যবোধের পরিচয়? এটাকে তো সাধারণ মানুষ বলছে এটা গুন্ডামি শুরু হয়েছে, এটা হলো সাধারণ মানুষের বক্তব্য। এটা তো করতে পারে না। আপনি ঠিক আছে, আপনি গেলেন, গিয়ে তাকে 10 মিনিট বা 15 মিনিট, আধ ঘন্টা সময় দিন, বাক্স সহ গুটিয়ে নাও। তা না করে ভেঙে দিন চটাচট। কি একটা আনন্দ, হাসতে হাসতে ভাঙছেন। আরে কি কাণ্ড! একটা মানুষ, আপনি কাজের ব্যবস্থা করতে পারছেন না, কোনো কিছু, ইভেন 12-এ কাজ পর্যন্ত নেই। দিয়েছেন কি কোনো কাজ? মানুষের মুখে কোনো খাদ্য তুলে দিয়েছেন? সেখানে গিয়ে এটা করছেন। কাজের কাজ করুন। স্মার্ট সিটিতে যে কথাগুলো বলেছে ধারে কাছে নেই। একটা কম্পোনেন্ট তো 18টা জলাশয় পরিচ্ছন্ন করার কথা, ব্যবহারযোগী করার কথা করেছেন। আমরুতের জন্য শহরের জল এডিবির 250 কোটি, আমরুতে বামফ্রন্টের সময় এসেছিল 166 কোটি, এবং তার সঙ্গে 1000 কোটি হলো স্মার্ট সিটি। এই টাকা দিয়ে সারা শহরে পানীয় জল সরবরাহ বাড়ি বাড়ি দেওয়া নিশ্চিত করা ছিল। এখনো কেন মানুষ পানীয় জল পায় না? যেই জল পায় সেই জল খাওয়ার উপযুক্ত না। যেই জল খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ফ্ল্যাটের পর ফ্ল্যাট, ফ্ল্যাটের পর ফ্ল্যাট নির্মিত হচ্ছে। সেই ফ্ল্যাটগুলো সমস্ত বাড়িতে গিয়ে দেখবেন টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল আছে। এই মিনি ডিপ টিউবওয়েল এবং টিউবওয়েল একটা সময় যখন জলের স্তরটা নেমে যাবে, জলের হাহাকার তৈরি হবে। শহরের লোক জলটা পাবে কোথায়? পানীয় জলের কোথায় আপনাদের প্রকল্প? সমস্ত বড় বড় শহরগুলিতে 150 কিলোমিটার, 200 কিলোমিটার, 250 কিলোমিটার দূর থেকে পাইপ লাইনে এনে ট্রিটমেন্ট করে শহরে জল সরবরাহ করা হয়। আপনারাই তো বলেছেন হাওড়া নদীর জল চম্পকনগরের কাছে থেকে বড়মুড়া থেকে নিয়ে আসবেন। গিয়ে দেখে দেখে এসছে, মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী গিয়ে দেখে এসছেন। আমার তো সেখানে জন্মকর্ম, আমি তো দেখে বলছি এটা অসম্ভব, এটা হয় না। কারণ কোথায় জল? হাওড়া নদীতে তো জলই নেই। সোর্স কোথায় তার? বাস্তবসম্মত চিন্তা ভাবনা করে আমরা তো বলেছিলাম গোমতী থেকে নিয়ে আসা, কিচ্ছু নেই এখান থেকে, মাত্র 40 থেকে 50 কিলোমিটার, বা তার সোর্স পয়েন্ট থেকে নিয়ে আসা। কোথায় প্রকল্প তৈরি করেছেন? ভেবেছেন যে এই শহরটা পানীয় জলের অবস্থা কি? চিন্তাতে ছিল? নেই। বলছেন পরিকাঠামো তৈরি করেছেন। এই যে বিদ্যা নিকেতনগুলো তৈরি হয়েছে, কয় আগরতলা শহরে কিচ্ছু হয়নি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে বিল্ডিং করা হয়েছে, কলেজগুলোর বিল্ডিং নতুন করে দেওয়া হয়েছে, তো কিছু হয়নি মানে? রাস্তাগুলো প্রশস্ত করা হয়েছে। আপনারা কি বলতে পারবেন গত 8 বছরে কয়টা রাস্তা প্রশস্ত করেছেন? আমার তো নজরে পড়ছে না। আপনারা বলছেন যে এখন যে ড্রেনগুলো করছেন স্মার্ট সিটি টাকা দিয়ে, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এটা কোন নিয়ম? ড্রেনই যদি করেন, গভীরে নিয়ে যান, রাস্তার সঙ্গে সাযুজ্য রেখে ড্রেনটা করেন, রাস্তার জল যাতে ড্রেনে যেতে পারে, আর উপরে যে কভারটা হবে এটা মানুষ যাতে হাঁটতে পারে। এটা কেমন ড্রেন করলেন? 1 ফুট, 1.5 ফুট বা কোথাও 2 ফুট, সেই ড্রেনের উপর মানুষ হাঁটতে পারবে না, হুচুট খেয়ে পড়বে। আর মূল রাস্তা থেকে ড্রেনগুলোর উচ্চতা বেশি, তাহলে সেই রাস্তার জল কি ড্রেনে ঢুকবে? এই গ্যারেন্টি কি দিতে পারবেন? তাহলে করেছিলেন যখন, তাহলে সেটাকে ফুটপাতের মতো করে যে অ্যাটলিস্ট 1-2টা মানুষ যাতে হাঁটতে পারে সেই ব্যবস্থা করে দিন। করেছেন কি? কি এটার নাম হলো অপরিকল্পিত। টাকা যেমনি খুশি এমনি খরচ করো, এবং এটা করে গোটা শহরটাতে কি পরিবেশ তৈরি করেছেন? ধুলাময়। যেখানেই যান সেখানে ধুলা। হকাররা রাস্তা দখল করুক, এটা সমর্থন করি না। পথচারী অসুবিধা করুক, সমর্থন করি না। কিন্তু সেই হকারদেরকে বুঝিয়ে কথাবার্তা বলে একটা বিকল্প ব্যবস্থা করেছেন, একটা মার্কেট তৈরি করেছেন গত 8 বছরে তাদের পুনর্বাসনের জন্য। দেখাতে পারবেন? কি জানি শহরবাসীর নজরে পড়েছে কিনা, আমার নজরে পড়েনি। নতুন কোন মার্কেট নির্মিত, এমনকি
আপনাদের জানার জন্য বলছি, জেনেও আপনারা কাণ্ডকীর্তি করছেন। এই যে নেতাজি স্টেডিয়াম, এই যে নেতাজি স্কুলের পাশে যেটা করা হয়েছে, এখানে এই জায়গাটাতে গিয়ে দেখা গেল সামনে কতগুলো দোকান, ঢুকার রাস্তা নেই। আমরা তাদেরকে কথা দিয়েছিলাম তোমাদের পুনর্বাসন দেব। এই পিডব্লিউডি অফিসের ভিতরে কোয়ার্টার ভেঙে এখানে একটা মার্কেট তৈরি হয়েছিল। আমি সেই দিন পেপারে দেখলাম এটা বোধহয় কোনো একজন তাদের নিশ্চয়ই কাছের লোক হবে, তাকে নাকি এটা লিজ দিয়ে দিয়েছেন। কি করে করে? এটা তো হকারদের দেওয়ার কথা। ওই কমপ্লেক্সের বাইরে যে বাকি হকাররা আছে তারা সহ এখানে পুনর্বাসিত হবে, জায়গাটাকে পরিষ্কার করা হবে, রাস্তাটাকে প্রশস্ত করা হবে, যাতে মহারাজগঞ্জ বাজারে ঢুকতে কোনো অসুবিধা না হয়। কোথায় গেল সেটা? তো কাজের কাজ তো করছেন না। কয়েকদিন পরে পরে তুলছেন, একদল উঠায় আরেক দল নিয়ে বসায়। কি ভিতরগত ব্যবস্থাপনা, কি ব্যাপার সেবার এগুলো আবার বসে। এই খেলা তো গত 8 বছর যাবতীয় শহরবাসী দেখছেন। কাজে আমরা পরিষ্কার ভাষায় বলবো, এগুলো না করে চমকদারি কাজ অনেক কিছু করা যায়। এ তো চমক সৃষ্টি করা, গরিবের পেটে লাথি মেরে, গরিবের ওই কথা আছে না, গ্রামের কথা, যে খাওয়া দিতে পারে না কিল মারার গোসাই, এ ঠিক অনেকটা তাই। ঠিক আছে, আপনি রাস্তা পরিষ্কার করুন, পরিচ্ছন্ন রাখুন, নিশ্চয়ই নাগরিক হিসেবে আমরা সবাই সমর্থন করব, সবাই এটাকে স্বাগত জানাবো। কিন্তু তার জন্য তো একটা পরিকল্পিত উদ্যোগ লাগবে। পরিকল্পিত উদ্যোগটা কোথায়? এটা না করে যা মনে আসলো তাই করলাম, এটা দিয়ে সমাধান হয় না। এটা দিয়ে সমস্যা আরও বাড়ে, জটিলতা আরও বাড়ে। এবং আমরা চাইবো এখনো পুর নিগমকে বিষয়টাকে স্থগিত রেখে রাস্তা যানজট মুক্ত করতে হবে। আগরতলা শহরের অবস্থা খুবই খারাপ। আগে বসুন, সবাইকে ডাকুন, কথা বলুন, গাড়ি পার্কিং কোথায় হবে ঠিক করুন, হকার কোথায় বসবে ঠিক করুন, কত গাড়ি আগরতলা শহরে ঢুকতে পারবে ঠিক করুন। কি হয়েছে এখন? কোনো কথা নেই, বার্তা নেই। এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা নিয়ম ছিল আগরতলা শহরে, আমাদের সময় শেষ দিকে আমরা 2016 সালের পর থেকে বলে দিয়েছি কোনো পারমিট আগরতলা শহরে আর দেওয়া হবে না, বড় বাস ছাড়া ছোট গাড়ির আর পারমিট দেওয়া হবে না, স্টপ করে দেওয়া হয়েছিল। এখন দেখি প্রতিদিন নামছে নামছে নামছে। তো এটার তো একটা সিস্টেম থাকবে, কত গাড়ির দরকার, পপুলেশন কত, এটার ভিত্তিতে পদ্ধতিটা ঠিক হয়। সেই পদ্ধতি ঠিক না হলে নিয়ম বহির্ভূতভাবে এগুলো চলছে। তো যানজটটা কে তৈরি করছে? হকার। শুধু হকারই দেই, বাইকগুলি কোথায় রাখবে? এই পুর নিগমের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট, আগরতলা পুরনো মোটর স্ট্যান্ড আমরা অনেক কষ্টে পরিষ্কার করেছি এবং এই পুরনো মোটর স্ট্যান্ডে তাদেরকে পুনর্বাসন দিয়েছি আমরা মহারাজগঞ্জ বাজারে। এবং আমাদের লক্ষ্য ছিল এখানে 8 তলা একটা বিল্ডিং হবে, যেই বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর গাড়ি পার্কিং, মানুষের প্রাইভেট গাড়ি থেকে শুরু করে যারা মার্কেটিং করতে আসবে এখানে পার্কিং ব্যবস্থা হবে। এখন এটা তৈরি হচ্ছে, এটা স্মার্ট সিটির একটা অংশ যেটা আমরা পাঠিয়েছিলাম, কিন্তু এটার ভিতর কি তৈরি হচ্ছে এটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। যদি সেই পরিকল্পনা অনুযায়ী হয়ে থাকে গুড, ধন্যবাদ জানাবো, কিন্তু আমার একটু সন্দেহ তৈরি হয়েছে এখানে। দ্বিতীয়, এই স্মার্ট সিটির মধ্যে ঢুকানো ছিল এই যে গাড়িগুলি চট্ট পার্কিং বন্ধ করার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে এই বটতলা টিআরটিসির যে জায়গাটা, এই জায়গাটাতে বড় করে একটা মাল্টি স্টোরিড বিল্ডিং তৈরি হবে। তার গ্রাউন্ড ফ্লোর, একেবারে নিচের ফ্লোরটা থাকবে বাইকের জন্য, মার্কেটিং করতে যায় বাইকের জন্য। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত থাকবে গাড়ি পার্কিং। এরপরে গিয়ে কমার্শিয়াল কমপ্লেক্স, যা কমার্শিয়াল কমপ্লেক্স করতে হয় সেটা করা হবে। এই ছিল পরিকল্পনা। আমি তো জানি না টিআরটিসিতে কিছু হয়েছে কিনা, নজরে তো পড়েনি। এই কাজ তো এখনো শুরু হয়নি। শুনেছি একবার টেন্ডার কি নাকি কি পিপিপি মডেল টোডেল, এটা
আরো প্রশ্ন রাখতে চাই, অনেক কষ্টে এখান থেকে তাদেরকে তুলে ওই জায়গাটাকে মুক্ত করা হয়েছিল। দামি জায়গা, এই শহরের সবচেয়ে বড় দামি জায়গা বিবেকানন্দ মার্কেট করার জন্য। এটা হলো গিয়ে আগরতলা কামানচৌমুড়িতে যে ফল ব্যবসায়ীরা আছে এবং তাদের সহ বাকিদেরকে ওখানে নিয়ে ভিতরে একটা দেখবেন জায়গা, সামনের জায়গাটা যাতে ট্রাক ঢুকতে পারে, পাশের জায়গার সঙ্গে আমরা আলোচনা শুরু করেছিলাম। যত টাকা লাগে দেখব এবং যতটুকু জায়গা পড়বে আপনাদের সেখানে আমরা দোকান করে দেব, ভেতরে টাকাও দেব, জায়গার বিনিময়ে যে টাকা লাগবে সেটাও দেবো। আলোচনা শুরু হয়েছিল। এই ভিতরে একটা বড় কমপ্লেক্স হবে, যেই কমপ্লেক্সের ভিতর গিয়ে এই ফলের দোকান সব বিরাট মার্কেট গড়ে তোলা হবে। আজকে কি করেছেন আপনারা এখানে? অপরিকল্পিত উদ্যোগ। এটাকে কি টেন্ডার করে মানুষের হাউজিং কমপ্লেক্স করে দিয়েছেন। একটা কমার্শিয়াল কমপ্লেক্সের জায়গা, বাণিজ্যিক কেন্দ্র কামানচৌমুড়ি, আর এখানে নিয়ে হাউজিং কমপ্লেক্স করে দিয়ে কি ব্যাপার সেবার কাণ্ডকীর্তি আপনারা করলেন। আমরা বিক্ষোভ জানিয়েছিলাম কামানচৌমুড়িতে দাঁড়িয়ে, শুনলেন না, করে ফেললেন। এখন এই শহরেরই ব্যতিক্রমী ঘটনা, এই যে এখন রাস্তা প্রশস্ত 148 কোটি টাকার মতো, আমার মনে যা পড়ছে সবটা তো মনে পড়ে না, 8 বছর হয়ে গেছে। হাওড়া নদী তার গভীরতা কমে গেছে, গভীরতা বাড়ার জন্য পল্লী তোলা হবে, বালি তোলা হবে এবং পাড়টাকে প্রশস্ত করা হবে। এই টাকা দিয়ে এখন দেখলাম কি পার্ক টার্ক ইত্যাদি হচ্ছে, কিন্তু পল্লী তুলেছে, বালি তুলে দিয়েছে, হাওড়া নদীর গভীরতা বাড়িয়েছে, আমার নজরে পড়েনি। শহরের অবস্থাটা কি? ভালো না। এবং এই বাঁধের উপরে, কাটাখালের বাঁধের উপরে 1400 পরিবারের মতো আছে। তাদেরকে বাসস্থান নির্মাণ করার জন্য জায়গা ঠিক করে রেখেছিলাম, আমরা পরিষ্কারও করে ফেলেছিলাম বর্ডারের কাছে। আর সেখানে নিয়ে কি করলেন আপনারা? সরকার আসার পর লাইট হাউস, লাইট হাউসের নামে মানুষ থেকে টাকা পয়সা নিয়ে সেখানে করে দিবেন একটা হাউজিং কমপ্লেক্স। তাহলে এই যে গরিব মানুষগুলো বাঁধের উপরে আছে, বাঁধটাকে প্রশস্ত করতে গেলে, আগরতলা শহরটাকে বাঁচাতে গেলে তাদের থাকার জায়গাটা কোথায় হবে? এই কথাগুলো বলেছিলাম আমরা, পরিকল্পনা ছিল, আমরা করে উঠতে পারিনি। কাজে এই জিনিসগুলো শুধু আমি প্রসঙ্গটা তোলায়, গত কয়দিন যাবৎ বামফ্রন্টের তুলনা টেনে টেনে এই সমস্ত কথাগুলো বলায়, এই কথাগুলো আজকে বলতে হলো, এই কথাগুলো বলতে আমরা বাধ্য হলাম। কাজে এখনো বলবো পুরনো নিগমের উদ্দেশ্যে, হকার উচ্ছেদ সেখানে না করে বসেন, কথা বলেন, আলোচনা করেন। আমাদেরও যদি সহযোগিতা চান আমরা সহযোগিতা করব। শহরটা পরিচ্ছন্ন হোক, এটা আমরা চাই। এখন দ্রুততার সঙ্গে আগে এটার মধ্যে মাইন্ড অ্যাপ্লাই না করে প্রথম মনোযোগ দিন। এই যে কাটা ছেঁড়া করে শহরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছেন, এগুলো ঠিক করেন, মানুষের হাঁটার ব্যবস্থা করে দেন, চলার ব্যবস্থা করে দেন, এখানে যানজট অনেকটা কমবে। এই কাটাকাটি করে যানজট তৈরি করেছেন গোটা শহরের মধ্যে। কাটাকাটি করতে হবে, কিন্তু করার তো একটা পথে, যেই জায়গাটা ধরেছেন এটা শেষ করুন, তারপর আরেকটা করে জায়গা ধরেন। গোটা শহরটাকে কাটাছিড়া করে এমনটা করেছেন এখন শহরে চলাফেরা করার মতো অবস্থা নেই। কাজে আপনারই তো সমস্যার জন্মদাতা, আপনারই তো সমস্যা তৈরি করেছেন, আপনারই তো জটিলতা তৈরি করেছেন। আগেও তো আমরা কাটাছেড়া করেছি এবং রাস্তা প্রশস্ত করেছি, এই জটিলতা তো হয়নি। এখন কেন জটিলতা হয়েছে? পরিকল্পিত উদ্যোগ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করলে যা হয় তাই হয়েছে। যে অনুরোধ করব, আলোচনায় বসে কথা বলে সমস্যার সমাধানে যান, বিকল্পের ব্যবস্থা করেন, এ আহ্বান আমরা জানাচ্ছি। শহরটা সবাই, এটা রাজধানী কেন্দ্র, এই শহরের উন্নয়ন অগ্রগতি চাই আমরা, এবং এই উন্নয়ন অগ্রগতির জন্য সহযোগিতা আমরা করতে চাই। কিন্তু সেই সহযোগিতা তো আপনারা চান না, আপনারা নিতে চান না। কাজেই সেখানে এই বিষয়গুলি দৃষ্টিতে রেখে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে পুনর্নিগমনের কাছে আবেদন থাকবে, সবাইকে ডাকুন। দলবাজি সব ক্ষেত্রে ঠিক না। এটা আপনার দল থাকতে পারে, আপনার এখন শাসক দল, আমরাও কাজ করেছি। এই মোটর স্ট্যান্ডগুলো যখনই উন্নয়ন করেছি, বাজারগুলো উন্নয়ন করেছি,
সব দলের লোককে ডেকেছি। রাজনীতি সব জায়গায় করা যায় না, উন্নয়ন সবার জন্য সবাই সহযোগিতা পেয়েছে বলে আমরা এই শহরে উন্নয়ন করতে পেরেছি। যদি মানুষ সহযোগিতা না করত, এত বড় কর্মযজ্ঞ বামফ্রন্টের পক্ষে করা সম্ভব ছিল না। সবাইকে ডাকুন, দলের ঊর্ধ্বে, দল তো আপনার পার্টি অফিসের ব্যাপার, কিন্তু শহরটা তো সবাই দলগত ঊর্ধ্বে উঠে সহযোগিতার দৃষ্টিভঙ্গি নিয়ে, সমস্যা সমাধানের দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে আলোচনায় বসুন, কথা বলুন, ব্যবসায়ীদের ডাকুন, হকারদেরকে ডাকুন, ট্রেড ইউনিয়নগুলোকে ডাকুন, ডেকে এবং মানুষের মধ্যে যারা এই শহরে বিশিষ্ট ব্যক্তিরা আছে, শহরটা উন্নয়ন অগ্রগতি চায়, অনেকেই আছেন এই শহরে উন্নয়ন অগ্রগতি চায়, তাদের পরামর্শ নিন, সকলের পরামর্শ নিয়ে সুন্দরভাবে কাজটা করুন। আমরা এই শহরে উন্নয়নের জন্য এই আবেদন রাখবো, শুনবেন কিনা সেটা আপনাদের বিষয়। আমরা আপনাদের উদ্দেশ্যে এই এপিটা রেখে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।